হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্কলার্স কলকাতা ইউটিউব চ্যানেলে। তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে আমাদের ভিডিও হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্সের ওপরে, এবং আজকে আমরা পড়ব ম্যাক্রো ইকোনমিক্স। ক্লাস 12-এর সিলেবাস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর সিলেবাস অনুযায়ী আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল ভিডিও বানাবার, এবং আমরা সেই অনুযায়ী ভিডিও প্রোভাইড করছি তোমাদেরকে। এবং আমরা আজকে যে টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি ইনইকুয়ালিটি, মানে দারিদ্র বৈষম্য এবং বেকারত্ব সম্পর্কে আলোচনা করা হবে তোমাদের এই সেশনে। এবং তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ক্লাস 12-এর ছেলেমেয়েরা রিকোয়েস্ট করেছিলে, এবং তোমাদের সিলেবাসে যে দুটো টপিকস রয়েছে সেটা আমি একটু বলে দিই। সেটা মেনলি রয়েছে প্রিভেলিং আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, আর সেকেন্ড যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট আনএমপ্লয়মেন্ট রিডিউসিং প্রোগ্রাম। রিডিউসিং প্রোগ্রাম খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং সেই সম্পর্কে তোমাদেরকে কোয়ালিটির নোট প্রোভাইডও করা হবে এবং আমাদের পরবর্তী সেশনে আলোচনাও করা হবে। তবে আজকের আমাদের সেশন হচ্ছে মেনলি আমরা পড়ব আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্ব সম্পর্কে। বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তো বেকারত্ব কি, বেকারত্ব কিভাবে হয়, এবং ইন্ডিয়ার ইকোনমিতে বেকারত্ব কিভাবে গ্রাস করছে, এসব বিষয়ে আলোচনা করার আগে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে যে 5টা আনএমপ্লয়মেন্ট রয়েছে সেগুলি সম্পর্কে। প্রথমে রয়েছে মরশুমি বেকারত্ব বা সিজনাল আনএমপ্লয়মেন্ট। সেকেন্ড রয়েছে প্রচ্ছন্ন বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। থার্ড রয়েছে শিল্পগত বেকারত্ব বা ইন্ডাস্ট্রিয়াল আনএমপ্লয়মেন্ট। ফোর্থ রয়েছে শিক্ষিত বেকারত্ব বা এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। আর ফিফথ যেটা রয়েছে সেটা হচ্ছে কাঠামোগত বেকারত্ব বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। সবার প্রথমে আমরা যে আনএমপ্লয়মেন্ট সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মরশুমি বেকারত্ব বা সিজনাল আনএমপ্লয়মেন্ট। তো সিজনাল আনএমপ্লয়মেন্টের কথা আমি যখন আসবো তখন তুমি টার্মটা শুনেই বুঝতে পারছো, মৌসুম অর্থাৎ একটা নির্দিষ্ট সিজনকে রেফার করছে। অর্থাৎ যে সমস্ত কৃষকেরা বা যে সমস্ত শ্রমিকেরা বা যে সমস্ত মানুষেরা বছরের একটা নির্দিষ্ট সময় কাজ করে এবং বাকি সময়টা তারা ঘরে বসে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে তারা কাজ পাচ্ছে এবং বাকি সিজনগুলোতে তারা কাজ পাচ্ছে না, তাদেরকে আমরা কাউন্ট করছি মরশুমি বেকারত্বের আন্ডারে বা সিজনাল আনএমপ্লয়মেন্টের আন্ডারে। তোমাকে আমি যদি উদাহরণ দিই তাহলে ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা দেখি একটা চাষির কথা, আমি স্পেসিফিক্যালি বলতে পারি একটা আলু চাষির কথা বা একটা ধান চাষ করে সেই সমস্ত কৃষকের কথা। আমরা যদি দেখি ইন্ডিয়ান এগ্রিকালচারে, তো আমরা দেখব একটা আলু চাষি বা একটা আলুর কৃষক বছরের একটা নির্দিষ্ট সিজনে আলু চাষ করছে এবং বাকি সময়টা ঘরে বসে থাকে বা বেকার থাকে। তো তিনি কিন্তু পড়ছেন একটা সিজনাল আনএমপ্লয়মেন্টের আন্ডারে বা মরশুমি বেকারত্বের আন্ডারে। তোমাকে আরও আমি একটা উদাহরণ দিতে পারি। তোমার বাড়িতে ধরো একটা গৃহ নির্মাণ হচ্ছে, এখন এই গৃহ নির্মাণ করতে গেলে কিছু আমার শ্রমিকের বা মিস্ত্রির দরকার রয়েছে। এই মিস্ত্রিগুলো একটা নির্দিষ্ট সময় কাজ করছে বা তোমার বাড়িটা যতদিন বানানো হচ্ছে ততদিন কিন্তু রয়েছে এমপ্লয়ার, কিন্তু যখনই তাদের বাড়িটা বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তারা হয়ে যাচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্টের আন্ডারে। তো তাদের কাছে কাজ হারিয়ে যাচ্ছে বাড়িটা হয়ে গেলে। তো আমি যখন সিজনাল আনএমপ্লয়মেন্ট পড়বো তখন একটা ডাটা মাথায় রাখবো, অর্থাৎ কি ডাটা না 4 থেকে 6 মাস। অর্থাৎ যারা সিজনাল আনএমপ্লয়ার তারা বছরের 4 থেকে 6 মাস কাজ করেন এবং বাকি সময়টা ঘরে বসে থাকেন। এবং তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট ডাটা এই সম্পর্কে দিয়ে রাখি, তো তোমরা শুনলে পরে দেখবে ইন্ডিয়ান এগ্রিকালচারে 74% কৃষি জমি হচ্ছে এরকম যেখানে একটা শুধুমাত্র বা একবার ফসল ফলানো যায় এবং বাকি সময়টাই সেখানে কোনো ফসল ফলানো যায় না বা জমিটা পড়ে থাকে। অর্থাৎ 74% কৃষি জমিতে জলসেচের অভাব এতটাই রয়েছে যে শুধুমাত্র সেখানে একটাই ফসল ফলানো সম্ভব। এবার আসবো আমরা প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্ম বেকারত্ব বা ডিসগাইজিং আনএমপ্লয়মেন্ট সম্পর্কে। তো তোমরা নাম শুনেই বুঝতে পারছো এটা বেশ একটা মজাদার ব্যাপার। তো আমরা ডিসগাইজিং আনএমপ্লয়মেন্ট বা প্রচ্ছন্ন বেকার বলতে কাদের বুঝি? এরা কিন্তু সম্পূর্ণ কর্মহীন অবস্থায় থাকছে না, ঠিক আছে? এরা কোনো না কোনো কাজের সাথে যুক্ত রয়েছে। আমি আরেকটু পরিষ্কার করে বলি, যদি আমরা ইন্ডিয়ার এগ্রিকালচারে যাই বা এগ্রিকালচার সম্পর্কে আলোচনা করি
সেখানে দেখব আমরা যা প্রয়োজন তার থেকে অনেক বেশি মানুষ কৃষি জমিতে চাষ করছেন বা কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আমি যদি উদাহরণ দিই তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমার কোনো একটা জমিতে বা ইন্ডিয়ান এগ্রিকালচারে আমার 100 কুইন্টাল ফলন করতে যদি 100 জন কৃষকের প্রয়োজন হয়, সেখানে দেখছি আমি যে 150 জন লোক রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই 150 জনের মধ্যে আমার যেখানে 100 জন লাগছে, অর্থাৎ এই 50 জনকে যদি আমি ওই কৃষি জমি থেকে সরিয়েও নিই, তাহলে কিন্তু উৎপাদনের কোনো হেরফের ঘটবে না। তো এই 50 জন মানুষ হচ্ছেন আনএমপ্লয়মেন্টের আন্ডারে পড়ছেন এবং আনএমপ্লয়মেন্টের একটা স্পেসিফিক ক্যাটাগরির মধ্যে পড়ছেন, যাকে বলা হচ্ছে সিউডো আনএমপ্লয়মেন্ট বা ডিসগাইজিং আনএমপ্লয়মেন্ট বা ছদ্ম বেকারত্ব বা প্রচ্ছন্ন বেকারত্ব। তো এই প্রচ্ছন্ন বেকারত্বের কারণ কি? এটা আমরা যদি কোনো গ্রাম বাংলায় যাই বা গ্রামাঞ্চলে যাই, যে অত্যাধিক বেশি জনসংখ্যা এবং তাদের জনসংখ্যা বেশি হওয়ার জন্য কাজ না থাকার জন্য তারা ভিড় জমাচ্ছে কৃষিকাজে। তো এটা একটা হচ্ছে মেন কারণ এবং এই প্রচ্ছন্ন বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, ক্রমশ বেড়ে চলেছে। এবং 1960-তে শকুন্তলা মেহরার রিপোর্ট যদি আমরা শুনি, তো তিনি সেখানে বলেছিলেন যে 17.1% মানুষ এই প্রচ্ছন্ন বেকারত্বের আন্ডারে পড়ছেন। এবার আসছি আমরা শিল্পগত বেকারত্ব সম্পর্কে। তো তোমরা প্রিভিয়াস আলোচনায় বুঝতে পারছো যে গ্রামাঞ্চলে যে বিপুল পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা যে সমস্ত মানুষজন আসছে শহরাঞ্চলে গ্রামাঞ্চল থেকে কাজের খোঁজে, অর্থাৎ গ্রামাঞ্চল থেকে মানুষজন আসছে শহরাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির জন্য এবং তারা এসে এখানে ফেস করছে একটা প্রবলেমের এবং তারা কাজ খোঁজ করছে এবং এই কাজ খোঁজের জন্য তারা বিভিন্ন শহরাঞ্চলের ফ্যাক্টরিগুলোতে বা শিল্প অঞ্চলগুলোতে বা কলকারখানা থেকে ভিড় জমাচ্ছে। কিন্তু সবাই যে কাজ পাচ্ছে এমন তো নয়। যে সমস্ত মানুষজনরা কাজ পাচ্ছেন না, সেখানে তৈরি হচ্ছে শিল্পগত বেকারত্ব শিল্পগত বেকারত্ব। এবার একটা বহুজাতিক আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে যদি আমি যাই, তো সেখানে বলা হচ্ছে 1997 থেকে 1991 পর্যন্ত, অর্থাৎ 1970 থেকে 1971 সাল পর্যন্ত গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে মানুষের আসা এবং কাজ করার সংখ্যা, অর্থাৎ কর্ম বা কর্মী প্রার্থীর সংখ্যা 7% বৃদ্ধি পাচ্ছে। এবং আর একটা রিপোর্ট যেটা বলছে 2000 থেকে 2018 পর্যন্ত, যেখানে সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে দাঁড়াচ্ছে 41%। এবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষিত বেকারত্ব বা এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। এটা একটা বার্নিং টপিক ইন্ডিয়ান ইকোনমির। তো শিক্ষিত বেকারত্ব কারা বা শিক্ষিত বেকার কারা? আমরা অনেকেই জানি যারা রুটি রোজগারের জন্য শিক্ষা গ্রহণ করছে, কিন্তু সেই শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে তারা অর্থ উপার্জন করতে পারছে না, বা অর্থ উপার্জন করলে পরেও তাদের সেই চাহিদা মতো অর্থ উপার্জন করতে পারছে না। তখন আমাদের এখানে তৈরি হচ্ছে শিক্ষিত বেকারত্ব। আমি তোমাদেরকে উদাহরণ দিলে তুমি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো কোনো একজন ছেলে যে এমএসসি করেছে বা এমএ করেছে বা মাস্টার্স করেছে, ওকে, এবং সেই ছেলেটা যদি কিছু একটা অল্প টাকার বিনিময়ে একটা কারখানাতে কাজ করে, তখন সেই ছেলেটার শিক্ষাগত যোগ্যতাকে সঠিক সম্মান দেওয়া হচ্ছে না এবং এই সঠিক সম্মান না দেওয়ার জন্য এই কম টাকার বিনিময়ে এই যে ছেলেটা কলকারখানাতে কাজ করছে, এর ফলে যে বেকারত্ব তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে শিক্ষাগত বেকারত্ব বা এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। এবার আমি 2019-এর দ্য ইকোনমিক্স টাইমসের রিপোর্টে আসি। 2019-এর ইকোনমিক্স টাইমস একটা রিপোর্ট পাবলিশ করে এবং এই রিপোর্টে বলা হয় যে ইন্ডিয়াতে শিক্ষিত বেকার বা এডুকেটেড আনএমপ্লয়মেন্টের সংখ্যা 11.4%। এবং এটা কিভাবে তৈরি হচ্ছে সেটা বোঝো তোমরা। আমাদের যত বেশি সাক্ষরতা বাড়ছে তত বেশি আমাদের কর্মহীনতা বাড়ছে, অর্থাৎ শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। অর্থাৎ সরকার আমাদেরকে সেই পরিমাণে কাজ দিতে পারছে না, বা একটা ছাত্র বা ছাত্রী বা একটা যুবক বা যুবতী তাদের যোগ্যতা অনুসারে চাকরি পাচ্ছে না বা কাজ পাচ্ছে না। এবং যে বেকারত্বের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে শিক্ষাগত বেকারত্ব।
এই 4 ধরনের বেকারত্ব ছাড়াও আমাদের সোসাইটিতে আর এক ধরনের বেকারত্ব রয়েছে, যাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বা কাঠামোগত বেকারত্ব। এই কাঠামোগত বেকারত্ব কি সে সম্পর্কে বলার আগে তোমাদেরকে আমি বলি, যখন আমরা কোনো একটা ইকোনমিক্সে কাঠামোগত পরিবর্তন ঘটছে এবং তার ফলে যে ধরনের বেকারত্ব সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বা কাঠামোগত বেকারত্ব। আমি যদি উদাহরণ দিয়ে বলি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো কোনো একটা সময়ে কম্পিউটার আসার আগে মানুষজন যেখানে হাতে করে বা পরিশ্রম করে কাজ করত, এবং যখন কম্পিউটার আসলো, কম্পিউটার আসার ফলে অর্থাৎ স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, হাতে লিখে কাজ বা হাতে করে কাজ সেখান থেকে কম্পিউটারাইজ কাজ যখন হচ্ছে, এর ফলে যে পরিবর্তনটা ঘটছে তার ফলে অনেক মানুষ বেকার হয়ে পড়ছে। এই বেকারত্বকে বলা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। আমি আরও একটা ভালো উদাহরণ দিই বর্তমান সময় প্রাসঙ্গিক। যেমন আগে আমরা দেখতাম টিউশন স্যাররা আমাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে টিউশন পড়াতো, বা আমরা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে টিউশন পড়তাম, ঠিক আছে। কিন্তু বর্তমান যুগে অনলাইন এডুকেশন চালু হয়ে গেল, বা বিভিন্ন ধরনের অনলাইন অ্যাপসের মাধ্যমে আমাদের পড়ানো শুরু হচ্ছে। তো এই যে শিক্ষকরা রয়েছেন যারা বাড়ি গিয়ে পড়াতেন বা কোনো কোচিং সেন্টারে গিয়ে পড়াতেন বা অফলাইনে পড়াতেন, এই অনলাইন এডুকেশনের ফলে তারা যে বেকার হয়ে পড়ছেন বা পড়বে, এটাও একটা কাঠামোগত বেকারত্ব বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের আন্ডারে পড়ছে। তোমাদের সিলেবাসে মূলত এই 5টা আনএমপ্লয়মেন্ট রয়েছে। এছাড়াও তোমরা যদি আরও আনএমপ্লয়মেন্ট সম্পর্কে জানতে চাও যেগুলো তোমাদের সিলেবাসে নেই, সেগুলো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, এবং সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারবে। যেমন রয়েছে তোমার ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, তারপরে সিলিন্ড্রিক্যাল আনএমপ্লয়মেন্ট বা ওপেন আনএমপ্লয়মেন্ট, আরও বিভিন্ন রয়েছে যেগুলো তোমরা যদি পড়বে এবং যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে বলবে, বা আমাদের প্রোভাইড করার নাম্বারে তোমরা বলতে পারো, অবশ্যই সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এবার আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করব। সবাই হয়তো নাম শুনে থাকবে, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। হ্যাঁ, বাঙালি একজন, এবং যিনি 2019 নোবেল প্রাইজ পেয়েছেন, এবং তিনি একজন ইকোনমিক্স। এবং তিনি কি বিষয়ের উপর নোবেল প্রাইজ পেয়েছেন এবং তার থিসিস কী ছিল সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তিনি মূলত আমাদের আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলো নিয়ে অনেক দিন ধরে কাজ করছিলেন, ঠিক আছে। এবং তার ওয়াইফ তার সাথে ছিলেন এস্টার ডাফলো, এবং তিনি মেনলি যে টপিক নিয়ে রিসার্চ করছিলেন সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ইকোনমি। ডেভেলপমেন্টাল ইকোনমি একটা হচ্ছে ইকোনমিক্সেরই একটা পার্ট, যেমন আমরা ওয়েলফেয়ার ইকোনমিক্স পড়ি, সোশ্যাল ইকোনমিক্স পড়ি, সেরকমই রয়েছে একটা ডেভেলপমেন্টাল ইকোনমি। এবং তিনি এটা 1970 থেকে ডেভেলপমেন্টাল ইকোনমিক্সে বিভিন্ন থিসিস নিয়ে আলোচনা করছেন এবং পেপারস ওয়ার্ক করছেন, এবং তিনি 2019 তার ওয়ার্ক দিয়ে গোটা ওয়ার্ল্ডকে সারপ্রাইজ করে দেন এবং নোবেল প্রাইজ জিতে নেন। তিনি মেনলি যে ফিল্ডের ওপর কাজ করতেন সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ইকোনমি, এবং ডেভেলপমেন্টাল ইকোনমিক্সের যে পার্টটা রয়েছিল সেটা হচ্ছিল পভার্টি অ্যান্ড আনইকুয়ালিটি। ওকে, এবং এই পভার্টি এবং আনইকুয়ালিটি চ্যাপ্টার আমরা নেক্সট সেশনে বা নেক্সট ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করব, এবং স্যার সম্পর্কে অনেক ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করব। আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি, এবং পরবর্তী ভিডিও বা তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে গুগল ফর্ম, যেখানে কিছু কোয়ারিজ ফিল আপ করে তোমরা তোমাদের যে সমস্ত চ্যাপ্টারে বা টপিক্সে প্রবলেম রয়েছে বা সেই সমস্ত চ্যাপ্টার বা টপিক সম্পর্কে নোটসের দরকার রয়েছে, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমাদের কমেন্ট করতে পারো বা আমাদেরকে এই সমস্ত রিকোয়েস্ট করতে পারো। অবশ্যই আমরা সেই ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেব। এবং আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে বা আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে। তোমাদের প্রবলেম থাকলে পরে বা কোনো কিছু জানার থাকলে পরে বা কেমন লাগছে সেই সম্পর্কে যদি ফিডব্যাক দিতে চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।